হ্যালো সবাই, আবারও আমরা আমাদের সাপ্তাহিক ঢাকা কমিক্স আড্ডা, যেটাকে আমরা আড্ডা নাম দিয়েছি। সত্যি বলতে এরকম আড্ডা আমরা আগে সবসময় দিতাম, কিন্তু মনে হলো যে আমাদের যারা ফ্যান ফলোয়ার এবং হয়তো হেটার তারা যখন পেজে দেখেন নতুন কিছু পান না, তো আমরা মনে করলাম ওয়াই নট আমরা আমাদের এই আড্ডাবাজি ইত্যাদি এখানে একটা রেকর্ডেড তুলনামূলক ফর্মাল বইতে তুলে দিই। তো দেখা গেল যে এর আগে যা যা ছিল এগুলির বেশ ভালো সাড়া দেখলাম আমরা। তো যেই কারণে আমরা ভাবছি যে আমরা কন্টিনিউ করবো। এটা খুব এক্সপেরিমেন্টাল শুরু হয়েছিল এবং ঘরোয়া শুরু করেছিলাম। তো এখনো ঘরোয়াভাবেই আছি, ঘরের মধ্যেই। তো আজকে আমাদের গেস্ট হচ্ছেন ইমরানুল হক ভাই। তাকে আমি অনেকদিন থেকে চিনি, উনিও আমাকে অনেকদিন ধরে চেনেন এবং উনি একজন 3D আর্টিস্ট এবং অ্যামেজিং সব 3D করেন। যারা 3D ফলো করেন বা আমাদের আকান্তিস নামে একটা ড্রয়িং বা আর্টিস্টদের গ্রুপ আছে, এটা তো প্রচুর কাজ হয়তো দেখে থাকবেন। পার্সোনালি যারা চেনেন তারা চেনেনি। উনি অ্যামেজিং সব কাজ করেন এবং তার চেয়ে বেশি যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে, 3D তো মনিটরে দেখি আমরা ইউজুয়ালি। তো আমি যাদেরকে চিনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন উনি, যিনি এটা প্রিন্ট পর্যন্ত নিয়ে যান। হ্যাঁ, নিশ্চয়ই ওরা অনেকে প্রিন্ট করেন, অনেক ভালো ভালো প্রিন্ট। আমাদের দুর্জয়ের কালেক্টিভটা প্রিন্ট হয়েছিল, নাজমুল ভাই করেছিল ইত্যাদি। কিন্তু এইটা নিয়ে তার একটা ন্যাক বা প্যাশন আমি টের পেয়েছি অনেকদিন ধরেই, যে এটাকে প্রিন্টের, যেমন এটা আমরা ইএমকের যে অ্যানিমেশন কার্নিভাল করেছিলাম, জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, এইটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। এটা হচ্ছে ঐশিক এবং ইসমাম, আমাদের দুই খুবই ট্যালেন্টেড ইয়াং আর্টিস্ট এবং অ্যানিমেটর। তারা ড্রয়িংটা করেছিল। এটা আবার 2D একটা ক্যারেক্টার আমরা করেছিলাম, মোহতে আমি করেছিলাম। এটা 3D মডেলিং এবং অ্যানিমেট করেছিলেন হচ্ছে জন ভাই। হ্যাঁ, জন ভাইকে আমরা ইমিডিয়েটলি আনছি। তো উনি অ্যানিমেটর এবং 3D মডেল, এবং ওইটা থেকে আমরা ইএমকে সেন্টারকে বলার পরে তার একটা প্রিন্ট করে দিল। তো এটা আমার সত্যি বলতে ধারণা ছিল না যে একটা 3D যে আসলে প্রিন্ট করে হাতে এরকম নেওয়া যায়, এটা আমি শুনেছি। এটা যে আসলে অত ডিফিকাল্ট বা রকেট সায়েন্স না, এটা আমি খুব সম্প্রতি ইমরান ভাইয়ের মাধ্যমে জেনেছি। এবং যারা আমাদের পেজ ফলো করেন হয়তো তারা দেখে থাকবেন যে আমরা আমাদের প্রোমোতে একটা খুবই অ্যামেজিং জিনিস পোস্ট করেছিলাম। এটা হচ্ছে আমাদের পিশাচ কাহিনীর যে রাধা ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা 3D খালি না, এটা প্রিন্টেড। আমি ঠিক জানি না যদি এই ডিস্টেন্স থেকে দেখা না যায় আমরা আবার ছবিটি ইনসার্ট করে দিব। এটা আমার একটা ড্রয়িং করা ছিল। তো ওইটার একটা সিন, বেসিক্যালি একটা সিন, ওইটা ওনাকে এতটা ইন্সপায়ার করছে। সত্যি বলতে আমি ওনাকে বলি নাই যে ভাইটা প্লিজ হ্যাঁ, এটা নিয়ে যদি আপনি যদি এইখান থেকে শুরু করেন যে কেন আপনি এই খাটনিটা গায়ে পড়ে নিলেন, এবং আজকে 3D প্রিন্ট করে উনি ঢাকা কমিক্স সম্ভবত দিয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি এটা ভিডিওতে ই করে নিলাম। এবং আরো অ্যামেজিং অনেক কাজ করেন, তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন পেন হোল্ডার। আমি অলরেডি আমার ওয়াকম ড্রয়িং পেনটা এখানে রেখেছি। কেউ যদি চান, জানি না এটা কি অর্ডার করা যায় কিনা বা কিভাবে কালেক্ট করা যায়, নো আইডিয়া, বাট ইট লুকস বিউটিফুল। এবং আমরা এরকম টেবিলে একজন আর্টিস্টদের, বিশেষ করে কনসেপ্টার বা এরকম একটা থাকলে একটা এনভায়রনমেন্ট তৈরি হয় আমি মনে করি। এটা ইনফ্যাক্ট এমনি যে কোনো পেন হোল্ডার হিসেবে ইউজ করে, নট জাস্ট ওয়াকম পেন। ওকে, কিন্তু এটা কিনলে আমার মনে হয় যে ইকোনো বা আমার বল পয়েন্ট ইকোনোকে ছোট করছি না, কিন্তু বললাম মনে হয় এটা ডিমান্ড করতেছে যে একটা এমন কিছু একটা অ্যাস্থেটিক। আচ্ছা, আমরা যদি এইটার প্রসঙ্গে আসি, ধরেন দাদা, এটা তো আমি বলেই দিলাম, এইটা আপনার এক্সপেরিয়েন্সটা কিভাবে কি করলেন? কারণ এটা কিন্তু বেশ আগে আপনি 3D করেছিলেন, তারপর প্রিন্ট পর্যন্ত আসতে কি কি ধাপ পারবে তো হইলো, বা কোনো এক্সপেরিয়েন্স যদি আপনার থাকে শেয়ার করার। না, এটা বানানোর বোধহয় একটা উদ্দেশ্য ছিল যে প্রিন্ট করব, ওরকম একটা প্ল্যান ছিল। কারণ আমার খুব অ্যাকশন ফিগার কালেক্ট করার ঝোঁক আছে। তো ব্যাটম্যান, সুপারম্যান এগুলো তো খুব পাওয়াই যায়। আমি চাইতেছিলাম যে আমাদের ক্যারেক্টার গুলা নিয়ে কেউ যদি কিছু করে। রাইট। তো এইটা যখন ড্রয়িং গুলো দেখলাম, খুব ডাইনামিক একটা অ্যাকশন পোস্ট টাইপের আছে, দারুণ লাগছে। তো ওইটা মনে হলো যে একটা করে দেখি এক্সপেরিমেন্টাল। তো ওই থেকে করা আর কি। এটা যথেষ্ট ক্রিটিক্যাল, মানে আপনার কি মানে এটা যতটা বানাইতে ক্রিটিক্যাল, তার চেয়ে বোধহয় প্রিন্ট করাটা ক্রিটিক্যাল। কারণ এই যে সাপোর্ট টাপোর্ট দিয়ে জিনিসটা করা একটু ঝামেলা। হ্যাঁ, এটা হয়তো যারা পারে তাদের জন্য ঝামেলা না, আমি নতুন, আমার জন্য লাগে। হ্যাঁ, মেবি কিন্তু আমি যেটা অন্য মিডিয়ার ক্ষেত্রে যেটা জানি, যে সবকিছুরই একটা কম্প্যাটিবল ডিজাইন বলে একটা ব্যাপার আছে। যেমন একই ড্রয়িং ওটা যেমন টি শার্টে করি, মেবি কিছু জিনিস অ্যাডজাস্ট করলে বেটার হয়। আচ্ছা, না, আমি ওটা এই ডিজাইনটা কম্প্যাটিবল বলেই নিছি। আর ড্রয়িং তো আরো ছিল। এটা মনে হয়েছে যে এই ক্রিয়েচারটা, যে এটার একটা ভলিউম আছে, এটা একটা বেজ। হ্যাঁ, এটার মধ্যে ক্রিটিক্যাল জায়গা ছিল প্রবাবলি যে এই স্লাইম গুলা। এই পার্টটা আমি প্রথমে বাদ দিয়ে করছিলাম, পরে দেখলাম যে ওই মজাটা আসে না, ও যে ছিঁড়ে ফেলছে, ওটা পরে আবার অ্যাড করছি। কিন্তু এটা আসলে 3D প্রিন্টের জন্য এই ধরনের জিনিসপত্র ফিজিবল না। এটা যেমন এখানে এটা কি অন্য ম্যাটেরিয়াল দিয়ে রিপ্লেস করা যেত না, যে ওইভাবে প্রিন্ট করে? আমি জাস্ট এমনি বলতেছি, হয়তো এখানে আমরা আসলে একটু রাবারি কিছু, মানে হাইব্রিড, এটা কি করা যায় বা করে 3D প্রিন্ট করে অনেকে? আমি করতে চান না, করতে চাইনি। আমি এটা চাইছিলাম, হ্যাঁ, ওয়ান ইয়ার করতে।
আমি সবই কিন্তু আমার ব্যক্তিগত কোয়েশ্চেন গুলো করছি, যেমন ধর এটা আমি যদি বলি এটা কি কালার প্রিন্ট হয়, আমি খুবই না। লুপ জায়গা থেকে বলতে পারি। কালার মানে যেভাবে আমি কালার দেখছি স্ক্রিনে ওইটাই আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে এমন কি ওটা এখনো পর্যন্ত কালার ওরকম না, কিছু প্রিন্টার আছে লিমিটেড, আপনি 4টা কালার দিয়ে করতে পারবেন বা আচ্ছা। 8টা কালার এরকম করা যায়। হুম। বাট ওগুলো একদম সলিড কালার, লাইক আপনি যে মেজেন্টা বা হুম। ওই ধরনের আচ্ছা, জিনিস আচ্ছা, করতে পারবেন, কিন্তু শেড হবে না, শেড হবে গ্রেডিয়েশন এগুলো হবে না। আপনি এইটা প্রিন্ট করতে পারবেন সলিড। তো এখানে 3টা কালার 4টা কালার। তাহলে নেক্সট অপশন কি, যেমন আমাদের দুর্জয়ে যেটা ছিল আমার মনে পড়ে নাজমুল ভাই তারা তখন লাইভ অ্যাক্সেস ছিল, তারা হচ্ছে হাতে পেইন্ট করছিল এটা হাতে বোধহয় পেন আমি common। আচ্ছা একটু করে বলি, আমার তো এটা কমার্শিয়ালি করার একটা ইচ্ছা আছে, এখন আচ্ছা। জানি না যে হাতে প্রিন্ট করার পরে ওই জিনিসটার কস্টিং কেমন হবে, ওটার কাস্টমার বেস আছে নাকি বাংলাদেশে। আমি আপাতত পেইন্টের জায়গাটাতে হয়তো যাব না। এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আমরাও এটা একটা মানে এখান থেকে সার্ভে করতে পারি যে কালেক্টিবল যদি আমরা এরকম ক্যারেক্টার্স বানাই, যেমন দুর্জয় একটা বানিয়েছিলাম ওইটার সারা ভালো ছিল, বাট আমরা যদি এটা হ্যান্ড পেইন্ট করি আমি জানি না কস্টিং কেমন আসবে, বাট কালেক্টরদের ক্ষেত্রে বোধহয় কস্টিং এর সাথে এক্সক্লুসিভিটি একটা ফ্যাক্টর, যে হ্যাঁ কারণ এটা তো রেকারিং না যে আমি প্রতি মাসে একটা কিনবো এরকম না, এটা তো ওয়ান পিস বা হয়তো 140 পিস। ওইখানে আরেকটা ব্যাপার আছে, মনে করেন সে আমি একটা এখন তো 3D প্রিন্টার ব্যাপারটা অনেকটা কনজিউমার প্রোডাক্টের মতো হয়ে যাচ্ছে, বাসায় বসে থাকবে, তো আপনি চাইলে নেট থেকে অনেক মডেল ডাউনলোড করে নিজেই প্রিন্ট করতে পারেন। তো ওখানে যে এক্সক্লুসিভিটি ব্যাপারটা, যে আপনি হয়তো ঢাকা কমিক্স এর আধাটা তো অন্য জায়গায় রাইট, ওই কাজটা করতে চাচ্ছি যে আমি এক্সক্লুসিভ কিছু করব যেটা শুধু আমার কাছেই থাকবে। আদারওয়াইজ আপনি ব্যাটম্যান সুপারম্যান আমার চেয়ে অনেক 100 গুণ ভালো পারে ওরকম আছে, তো ওয়াই বদার, আমি ওই জায়গাটা করার চেষ্টা করার মানে খুবই ভালো পয়েন্ট বলছেন, মানে যেখানে আমি ওইটা একটা অলরেডি একটা বেটার ভার্সন পলিশ ভার্সন অলরেডি পাচ্ছি, সেটা আবার রিপ্রোডিউস করলে হ্যাঁ ভালো লাগবে, মানে ফ্যান হিসেবে করা যায়। আমি ওইটা করতে পারি কি, ওই জিনিসগুলো হয়তো বাংলাদেশি ভার্সন করলাম যে লুঙ্গি পরে আছে, ওটা কমিক হিসেবে হয়তো ওটা আইপি তো দরকার যাবে না। হ্যাঁ ওটা লিগালি করা। একজন আপনি জানেন কি না ওই ব্যাপারে আমি আনতে চাই যে টিনটিন ঢাকায় এরকম কয়েকটা পোস্টার কভার এঁকেছিলেন, ওনার ফেসবুক আইডি কে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে টিনটিনের পাবলিশার এন্ড থেকে। আমি শুনে বলছি ভাই এটাই তো লাইফের অ্যাচিভমেন্ট যে টিনটিনের এটা দেখে, কিন্তু উনি এখন মাথা চাপাচ্ছে কারণ আইডি ডিঅ্যাক্টিভেট করার 2 বছর পরে মনে হয় টিনটিনের কপিরাইট ল উঠে গেছে। এখন উনি বললেন যে আমার আইপি এটা আইপি ভেজাল আছে এটা, বাট আমি খুবই এক্সাইটেড কারণ এটা আমার আঁকা ছিল তো, মানে ড্রয়িং করা একটা জিনিস আর এটা রিয়েলি একটা 3D ফর্মের সামনে আসা একটা হিউজ ডিফারেন্স। না আপনার মনে আছে জানি আমি সিডিটা বানানোর পর আপনার থেকে ফিডব্যাক নিয়েছি যে এটা কি করা যায়, ওখানে কিছু কারেকশনস বোধহয় ওটার পরে আবার করা হয়েছিল, কারণ আমি একরকম বানাইলাম, জিনিসটা তো আপনার ওইটার একটা থাকবে। আচ্ছা, এটার আপনি অন্য কি ধরেন কেউ একজন হাইপোথেটিক্যালি সেইং, ধরেন কেউ একজন বললো যে আমি আরো বানাবো এইটা যেটা, এবং এটার আপনি স্কোপটা কোথায় দেখেন, কি খালি বাংলাদেশে যারা কালেক্টর তারাই নাকি এটা ইন্টারন্যাশনাল মার্কেট, মানে কোন জায়গায় এটা মনে করেন যে পিচ করাটা বেশি ভালো হবে? ধরেন কেউ একজন 3D পারে, তাকে কি আপনি প্রিন্ট করতে বলবেন নাকি বলবেন যেটা ভেজাল, মানে আপনার এক্সপিরিয়েন্সটা কি বা আপনার কোনো সাপোর্ট দরকার কিনা এটা, এটাকে যদি আরো সামনে আমরা নিতে চাই 3Dটা অন্য কেউ করতে চাইলে সেটা না মানে ধরেন আমি তো আমাদের আরো ক্যারেক্টার আছে, এখন আমি কি 3D প্রিন্টার কিনে 3D বানায় প্রিন্ট করে, মানে সেটা কি নিজের জন্য হইলে করতে পারেন, বাট এটা বিজনেস পটেনশিয়াল বা ইত্যাদি, আমি কমার্শিয়াল পটেনশিয়াল চিন্তা করতেছি, এখনো পর্যন্ত এটা মানে বলার মতো না, বাট এটা একটা চিন্তায় আছে যে এটা কমার্শিয়ালি বা আচ্ছা ওইটা একটা এই সাইজের একটা স্ট্যাচু কিরকম প্রাইস হইলে মানুষ কিনবে, ওই জিনিসটারও একটা মার্কেট সার্ভের ব্যাপার আছে। আপনার এটা মনে আছে যে মিনিমাম এরকম না হইলে আসলে দেওয়া যাবে না, যেমন আমরা বইয়ের ক্ষেত্রে বলি যে একটা বই 100 টাকা অন্তত, আমি না ওই জিনিসটা তো বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় কি যে কাস্টমার কতখানি স্পেন্ড করতে চায় ওর মধ্যে আপনি স্কুইজ করে কি দিতে পারেন, রাইট, দ্যাটস এ বেটার চয়েস রাদার দেন আমি একটা বানায় বসে রাখলাম, মনে করেন বললাম যে এটা 5000 টাকা সেল হবে না, কারণ ওটা কেউ কিনবে কিনা ওটা আদৌ এটা কি করা যায় না? আমি জাস্ট মানে আমার কাছে যদি জানি না, যেমন এই যে এইটা যেমন আমরা যে ডেভিডের একটা প্লাস্টার অফ প্যারিস, একটা টেকনিক আমরা ইভেন উন্মাদের ওইটা নাই, উন্মাদের একটা মাথা বানিয়েছি না এটা একটা বলি, এটা যেটা করছে ও তো এটা মোল্ড করে কাস্ট করে তারপরে করতেছে, এটা ম্যাস প্রোডাক্ট বললাম। আচ্ছা, ডেভিডের ওরকম বড় রিচ আছে, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিনতেছে ওইটা। আমাদের যেগুলা এগুলার এত বড় কাস্টমার বেস আদৌ আছে নাকি এটা আমি শিওর না, ওটা যদি থাকে তখন ওভাবে করা যায় এবং তখন কস্ট সিগনিফিকেন্টলি কম হবে, কিন্তু আমি যদি 3D প্রিন্ট করে সেল করতে যাই তখন তো
প্রিন্টের ম্যাটেরিয়াল এই জিনিসগুলোর কস্ট চলে আসে। রাইট। কারণ ও এইটাতে যেটা দিচ্ছে এটা তো বেসিক্যালি কত সিরামিক কাজ বলছে, সিরামিকের তো ওরকম প্রাইস না। প্রিন্টারের রেজিন বা ফিলামেন্ট ওই জিনিসগুলো তো এক্সপেন্সিভ। আচ্ছা, আমি আসলে বেটার হয়তো আজকে কোনো টেকনিক্যাল পার্সন বা আপনার লাইনের কোশ্চেন গুলো করলে, আমারটা খুবই লেমান কোশ্চেন। এটা হচ্ছে যে এইটা কি প্রিন্টিং এর কোনো মানে যে এই প্রিন্টার করলে এরকম আরো প্রিন্টার আছে যেটা ফিনিশিং বেটার, মানে এরকম কি? হ্যাঁ, রেজিন। আচ্ছা, 3D প্রিন্টিং এর মেইন দুইটা, একটা হচ্ছে রেজিন বেস। রেজিনটা কি করে, একটা লিকুইড ফিল্ড একটা থাকে, ট্রের মতো থাকে, আর উপরে একটা আপনার ওটাকে বলে প্রিন্ট বেড। ওখানে প্রিন্ট বেডটা ওটার মধ্যে ডুবে যায়। ডুবার পরে নিচে একটা ইউভি লাইট এমিটার আছে। তো ইউভিটা একটা সার্টেন টাইম পর্যন্ত থাকলে ওখানে একটা লেয়ার শক্ত হয়ে যায়। আচ্ছা, একটা পুরো লেয়ার শক্ত হয়ে গেল তখন ওটা উপরে উঠায়, তারপর ওটা আবার নামে, তারপর ওটা পরের লেয়ারটা হয়। এভাবে করে আপনার মানে স্ট্যাচুটা মানে টপ ডাউন হিসেবে প্রিন্ট হয়। ও একবার এরকম একবার এরকম এভাবে করে করে প্রিন্ট হবে। আচ্ছা, ওটা হচ্ছে রেজিন। রেজিনের ইয়েটা হচ্ছে অনেক ফাইন। হ্যাঁ, একদম আপনি ক্রিস্প, আপনি ক্যারেক্টারের চুল টুল সুদ্ধা। এটা কি আমাদের এখানে হয় বাংলাদেশে? আমার আছে, কিন্তু ওটা আমার কাছে মনে হচ্ছে এক্সপেন্সিভ, ফিজিবল হবে না। আমার কাছে রেজিন আর এফডিএম দুইটাই আছে, কিন্তু মনে হচ্ছে যে এফডিএমটা বড় ফিগারের জন্য। আপনি যদি পিচ্ছি পিচ্ছি ফিগার বানান তাহলে রেজিন ঠিক আছে। এমনি রেজিন লার্জ ভলিউমে প্রিন্ট হয়, বাট আমার কাছে মনে হচ্ছে কস্টলি। বাট এটা ফিজিবল। এটাতে আপনি যদি লার্জ স্কেলে করেন তাহলে এটা রেজিনটা হচ্ছে অনেক ফাইন ডিটেল করা যায়, বাট এফডিএম এ আপনার ফাইন ডিটেল আসবে না, বাট ইমপ্রুভ করছে অনেক। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটিতে আসছে। এটা কি এফ ইজ ইট স্ট্যান্ড ফর ফিলামেন্ট অর সামথিং? হ্যাঁ, ফিলামেন্ট বেসড। মানে এটা যে গোল হয়ে আচ্ছা, এটুকু জানি না। ওই কাইন্ড অফ সেলাই মেশিনের মতো না, কি বল, ট্রেসারের মতো ট্রেস করে করে। এটা হচ্ছে একটা মুভিং কলম, ও 3D তে স্কেচ করতেছে এরকম। আর ইয়াটা হচ্ছে লেয়ার লেয়ার। আপনার রেজিন অনেক কম সময়ে প্রিন্ট হয়, এবং এক পিস প্রিন্ট করতে যেটা আপনি যদি একই ট্রেতে আটাইতে পারেন তাহলে 10 পিস ওই সেম টাইমে হবে, কারণ পুরো লেয়ারটা একটা স্ন্যাপশটের মধ্যে নিচ্ছে। আর এটাতে হচ্ছে ওর তো প্রিন্ট হেডটা মুভ করতেছে, তো আপনি ফিজিক্যালি যত বড় সারফেস নেবেন ওই অনুযায়ী ট্রাভেল টাইম বেশি লাগবে। লাইক এটা প্রিন্ট করতে আমার মনে হয় 11 ঘন্টা লাগবে। এটা জিজ্ঞেস করতে গেছিলাম, 11 ঘন্টা লাগছে। এই সারপ্রাইজিংলি এটা চেটাতে বেশি লাগছে, কেন যায় না, এটা প্রায় 12 ঘন্টা লাগছে। ও না, আমি ওটাতে ইনফিল বেশি দিছিলাম, ওটা একটু ওয়েট বেশি। এখানে এই ধরনের অ্যাডজাস্টমেন্টের জায়গা আছে। যাই হোক, আচ্ছা, যাক আমরা বড় টেকনিক্যাল ডিটেইল হয়ে যাচ্ছে। আমি সিম্পলি যদি আর কিছু জানার যে নেক্সট ডে কি আপনার এরপরে কি কোনো কিছু করার প্ল্যান আছে কিনা, এবং এটা আমাদের ধরেন নট অনলি ঢাকা কমিক্স, বাংলাদেশে তো আরো এরকম ইন্টারেস্টিং ছিল, যেমন উম্মাদ একটা ক্যারেক্টার আপনি এটা করেছিলেন, উম্মাদের টাইপ। হ্যাঁ, এরকম আরো এরকম কোনো প্ল্যান করে দিছিল, একটা অ্যাওয়ার্ড ছিল এটা একটা। তো এরকম কোনো প্ল্যান আছে মানে নেক্সট আপনার পরিকল্পনা কি, মানে কি করতে চান? আমি এটা কমার্শিয়ালি করতে চাই, ফ্যান্টাস্টিক, কিন্তু কি করব এখনো ঠিক করিনি। এটা ওয়াই নট, আমরা ঢাকা কমিক্সের সাথে কোলাব আপনি করতেই পারেন, যেমন আমাদের তো ক্যারেক্টার শুরু করা যায়, আমরা এটা দিয়ে শুরু করতে পারি। সো এইটা আমি ঠিক জানি না এটা যারা শুনছেন মানে এটা আদৌ কতটুকু কস্ট ইফেক্টিভ বা কি হবে। আপনারা যদি কমেন্টে বলেন হ্যাঁ এটা ভালো লাগছে ইত্যাদি, তো আমরা একটা সার্ভেও করতে পারি যে এই ধরনের জিনিস আমরা করলে আসলে কি হতে পারে। এবং অবশ্যই আমাদের সেট অফ ক্যারেক্টার্স আছে এখানে, আপনারা যদি বলেন যে ওইটা চাই সেটা চাই, কারণ আমার কাছে ওই যে বারবার বলছি যে বেসিক জায়গা থেকে মনে হয় যে খুব সিম্পল যেই বাচ্চাদের ক্যারেক্টার খালি না, মানে সিম্পল ক্যারেক্টার যেগুলি, এগুলি মেবি অনেক ইজিলি করা যায়। আমি জানি না, মানে অবশ্যই মডেলিং তো তুলনামূলক টাইম কম লাগবে। মানে আমি যদি ইসের জায়গা থেকে বলি যে কিউট ক্যারেক্টার গুলি কি আসলে কম এফোর্টের কিনা যদি করতে হয়, ঢালাও বলা যায় না, কিন্তু হ্যাঁ সিম্পল ক্যারেক্টার কম, তাহলে আমরা এটা করতে পারি ক্ষেত্রে জাস্ট কালচার একই কথা। হ্যাঁ, তো সিম্পল আর কমপ্লেক্স এটা ইস্যু না, আমি যেটা বুঝলাম। আর পেইন্টের ক্ষেত্রে আমার মনে হয় কয়েকটা আমরা এক্সপেরিমেন্টালি যদি করি যে আচ্ছা, এটা হ্যাঁ পেইন্টের ব্যাপারে হচ্ছে একটা তো হচ্ছে আপনার শুধু এরকম গ্রে পেইন্ট, এটা করলাম একটা জিনিস। আর একটা করা যায় যদি ওই যে 4 কালার বা এই ক্যারেক্টারটা তো বলতে 4টা কালারের বেশি নাই, ওটা তাহলে ওরকম 4টা কালারের ফিলামেন্ট দিয়ে করা পসিবল। আর আরেকটা হচ্ছে মেটাল ফিনিশ বা ব্রঞ্জ ফিনিশ বা যে মানে অন্য একটা কোটিং ফিনিশ, হ্যাঁ ওরকম করে করা যায়। ওইটা স্টাইলে সুন্দর লাগে, লাইক এইটা যেরকম একটা মার্বেল ফিনিশ দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ মানে টেক্সচারটা ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করছে, এগুলো করা যায়। তখন ওই পেইন্টের কস্ট কম আসবে বা বুঝছে। তো এটাকে ওই ক্যারেক্টারটা একদম ধরে ধরে ওর মনে করেন শাড়ির কালার ওই ক্রিয়েচারটার মধ্যে তো অনেকগুলা, কিন্তু হ্যান্ড পেইন্টটা কি অপশন বলছেন না কি? কেউ যদি হ্যান্ড পেইন্ট বলতে একদম রিয়েলি, যেমন আমাদের এখানে অনেক আর্টিস্ট আছে
হাতে একটা পেন্ট করে দিল ইত্যাদি, সেটাও হতে পারে। ওরকম আমি কাউকে চিনি না, যদি কেউ করতে চায়। ওকে আমি ওকে, আমরা experimental বুঝছি কিছুটা। যে পেইন্ট আমরা করে ফেলতে পারবো একটা কিছু, বাট Paint করা উইদাউট আমার- পেইন্ট আর নো পেইন্ট দিস ইজ গর্জিয়াস, মানে আচ্ছা। নট দ্যাট যে এটা আমি আঁকছি বা উনি না, আমি বানাচ্ছেন, পেইন্ট সেটা করেও না। একটা ছাড়বো, হ্যাঁ। কিন্তু ওটা এখনই না, কারণ পেইন্টিং এর প্রসেসটা আমার একটু নিজের শেখার ব্যাপার আছে। আর হোয়াট অ্যাবাউট ওটাতে- প্লাস্টিক, আপনার কি এটা সম্বন্ধে আইডিয়া আছে যে এইটাকে যদি কেউ প্লাস্টিকে নিতে চায়, মাস প্রোডাকশনের ক্ষেত্রে অনেক সময় লাগে যে এটা তো প্লাস্টিকই ছিল না? মানে ব্যাটারি বুঝাতে পারি না, ওই যে আমরা লো কস্ট প্লাস্টিক একটা হয় না যে ও আচ্ছা। ফাঁপা ভিতরে, ওইটা হুম। বোধহয় আরেক জিনিস পুরাই। আমরা যে হ্যাঁ। লোকাল টয় গুলি দেখি যে ভিতরে হুম। ফাঁপা, মানে হয়তো টায়ারন ম্যান হচ্ছে হুম। ওইটা মানে পুরো ডিফারেন্ট জিনিস, এটা বাস্ট করে টোরে। হ্যাঁ, তো ওটা আলাদা। ওটা তো আমাদের সবে, আমি কিছু জানি না বলে সবই আপনাকে হ্যাঁ। চান্স পেয়ে না, জিজ্ঞেস ওটা আমিও জানি না। হ্যাঁ ওটা যদি করা যায় তাহলে সব জায়গায় আমি করবো, হ্যাঁ। করতে চাই আর কি। ওকে, তো আমার মনে হয় খুব ভালো একটা, মানে খুবই ডিফারেন্ট একটা জায়গা নিয়ে আইডিয়া বা আড্ডা হলো আমাদের, এবং সামনে আমি শিওর যে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, আসবে ঢাকা কমিক্স থেকেও আসবে। ইমরান ভাই তো পার্সোনালি করবেন, আমরা অচিরে সেটা সম্পর্কে আরো ডিটেল শুনতে পাবো, এবং এটা মাত্র বিগিনিং আমি সেটা মনে করি। এবং এমন না বিগিনিং বলতে বোঝাচ্ছি যে আমাদের বিগিনিং, এর আগেও কিন্তু টুরি প্রিন্ট অনেক ভালো ভালো যে আমরাই করেছি সেটা, কিন্তু একটা নতুন শুরু কিন্তু আবার এখান থেকে আমি মনে করি, এবং এটা পজিটিভ, সামনে আরো অনেক কিছুই হবে। না, এখানে আমার কাছে মনে হয় একটা বিগিনিং বলা যেতে পারে হচ্ছে অরিজিনাল ক্যারেক্টার্স নিয়ে বিগিনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পাওয়া যায় অনেক আগে থেকে। হ্যাঁ। আপনি ওই যে বললাম যেটা আপনি হাল্ক পাবেন, হুম, হুম। ওগুলো পাওয়া যায়, কিন্তু আই থিঙ্ক নিজেদের আইপি Right, right. এইটা এটা খুব গিমিক শোনা যায় যে হ্যাঁ। বাংলাদেশে পার। হ্যাঁ, আর আমরা বলতে যেটা বলতে করতাম, পচায় গেছে। পরে আমরা বলবো যে বাংলাদেশে এই দ্বিতীয়বারের মতো। হ্যাঁ। ওইগুলাতে না যায়, কিন্তু নিজেদের আইপি নিয়ে করাটা এটা একটা আলাদা ব্যাপার। হুম। আমরা এরকম অনেক ফান করতাম যে হচ্ছে প্রথম দেখলাম আগে করে ফেলছে, তখন বলতে হবে বাংলাদেশে দ্বিতীয়। গুলশান থানায় প্রথম, আচ্ছা, তারপরে গুলশান থানায় কেউ করে ফেলছে, তখন হচ্ছে এই গলিতে হ্যাঁ, পান্থপথে প্রথম। এনিওয়ে আমরা যে অন্য ফান আড্ডা ঢুকে গেছি, তো যারা শুনছেন তাদের মূল্যবান কমেন্টস, এটা আমাদের কালেক্টিবল তো বটেই, বাট যে কোনো ক্যারেক্টার ইত্যাদি সম্পর্কে অল টাইম ওপেন জানাবেন। থ্যাংক ইউ ইমরান ভাইকে, উনি অনেক ঝামেলা করে আজকে প্রচুর ঝড় বন্যা এবং হ্যাঁ। ট্রাফিক পেরিয়ে এসছেন। আপনি কষ্ট করে ওয়েট করছে। আমাকে অফিসে এটা আমার তো ওয়েট করতেই হবে। তো থ্যাংক ইউ, আশা করি আবারও আমরা এইটার আপডেট নিয়ে পরের মিটিংটা আপনার সাথে হবে বা আড্ডাটা হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, welcome. থ্যাংক ইউ সব।